আজকে ওইগুলা সলিউশন বা হচ্ছে প্রবলেমগুলা সলভ করব। তো আপনার কি প্রবলেমগুলা নোট করা হয়েছে কি না? আমি বেশি একটা প্র্যাকটিস করতে পারিনি, আমার কিবোর্ডটা হারিয়ে গেছে ওই দিনেই। আচ্ছা, আপনার কিবোর্ডটা মেবি হচ্ছে অফিসে রাইখা আসছেন আপনি। ও হ্যাঁ, আপনার কিবোর্ড ছোট ওই যে মাইক্রোল্যাবের কিবোর্ড, মাইক্রোল্যাব নাকি একটা ছোট কিবোর্ড না ওই দিন যে বের হ্যাঁ হ্যাঁ করলেন, হ্যাঁ। অফিসে রাইখা আসছেন আপনি। ও আচ্ছা, আমি ওইটার জন্য মানে সবগুলা এইচটিএমএল করে রাখছি, সিএসএস কিছুই করিনি, যার জন্য আমি প্রবলেমটাও বের করতে পারিনি। আমি ওই দিন অফিস থেকে বলছিল যে কিবোর্ডটা আপনার ব্যাচেরই কারো, আপনি একটু দেখেন আপনার স্টুডেন্টদের। আপনি আর কিছু বলেন না, আর আমারও মনে ছিল না, যার কারণে ভুলে গেছি। না, আমি ভেবেছিলাম আমি আবার ওই দিনই আবার মাঠে খেলতে গেছিলাম, তো আমি ভাবছিলাম ওখানে মনে হয় হারিয়ে গেছে। আচ্ছা, আপনি তাহলে কাল নেক্সট এসে ক্লাসের সময় অফিসে এসে যোগাযোগ করে নিয়ে যায়। জি। তাহলে আপনার কোনো প্রবলেমই নেই বা কোনো নেই? আমি প্রবলেম গুলো বের করতে পারিনি, তো হচ্ছে যে আমার কিছু কিছু কাজ করে না তো, আমি তো ওইটা দিয়ে কাজ করতাম। তো আমি সবগুলা শুধু এইচটিএমএল করে রাখছি, ক্লাস আপনি 7 অনলাইনে পর্যন্ত শুধু মানে এইচটিএমএল ফর্ম ফিজিক্যাল গুলা করে রাখছি। কিবোর্ড না পারছেন, আপনি হচ্ছে সফটওয়্যার কিবোর্ড ইউজ করতেন। ওইটা আমার আচ্ছা, কাছে একটু বেশি হ্যাসেল মনে হয়। আচ্ছা, যাক, সমস্যা নাই। তাহলে আপনি এক্সামের সময় এক্সাম দিতে পারবেন নাকি? দিব, যা পারি তাই দিব, ভুল হলে হবে। ও হ্যাঁ, আমার একটা প্রবলেম আছে। আপনি যে বলেছিলেন না যে আবার করতে হ্যাঁ। প্রজেক্টের ভিতরে, তো ওখানে আমি যখন করেছিলাম তখন দেখছি আমার লাইভ সার্ভারে যখন ওপেন করি হুম। তখন আমার ছবিটা শো করে না, আমি যেই লোগো দিই বা হচ্ছে অন্যান্য যে পিকচার গুলো অ্যাড করি ওগুলো আমাকে শো করে না। কি দেখায়? জাস্ট ছোট্ট একটা ইমেজ। আচ্ছা, আপনি একটু তাহলে মানে স্ক্রিন আপ- শেয়ার দেন। আহ, আপনি কি ফোনে না ল্যাপটপে ঢুকছেন? জয়েন হয়েছি মোবাইল দিয়ে, সমস্যা না, আমি স্ক্রিন শট রেখে দিছি একটা, আমি ওটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার তো ক্রোমে ছবিটা ভালো মতো আসে, ক্রোমে হচ্ছে ঠিক মতো কাজ করে, তো আমি কি ক্রোমে কাজ করতে পারবো না? আসে না কোনটাতে? ওই যে আপনার যে সার্ভার, লাইভ ওইটা সার্ভারে আসে না। লাইভ সার্ভারে আসে না? হ্যাঁ। পারবেন, কিন্তু পারবেন না বিষয়টা এমন না, কিন্তু কথা হচ্ছে যে আপনার মোবাইলে বা হচ্ছে সবাই যে ক্রমেই ভিডিও দেখবে, এটা তো বিষয়টাই, মানে আপনার ওয়েবসাইট চেক করবে, এটা তো এরকম না। কারণ আমি আপনারে ব্রাউজারগুলো কিভাবে কাজ করে সেটা সম্পর্কে যদি বলি, তো ব্রাউজার মেইনলি বেসড হচ্ছে তিনটা, মানে গুগল বেসড বা ক্রোমিয়াম বেসড, এক্সপ্লোরার বেসড, আর হচ্ছে হলো ওই আরেকটা যেন কি ফায়ারফক্সের, ওইটাটা আমার ঠিকভাবে মনে নাই। তো ফায়ারফক্স মানে বিং বেসড, অর্থাৎ ফায়ারফক্স, তারপরে যে ওই যেই ওয়েবসাইট মানে সার্চ ইঞ্জিনগুলা, ওইগুলা হচ্ছে হলো বিং বেসড। এরপরে ইজ, তারপরে এইরকম মাইক্রোসফটের যে গুলো আছে ওয়েবসাইট, মানে সার্চ ইঞ্জিনগুলো আছে, এগুলো হচ্ছে হলো ইন্টারনেট এক্সপ্লোরার বেস। আর গুগল, তারপর অপেরা মিনি, এইগুলা হচ্ছে হলো আমাদের ক্রোমিয়াম বেস। তো আপনার যেই কোডগুলো আপনি লিখতেছেন সিএসএস এর জন্য বেসিক,
এগুলো হচ্ছে হলো আমাদের গুগল ক্রোম স্ট্যান্ডার্ডের, অর্থাৎ ক্রোম বেস যেই সার্চ ইঞ্জিনগুলো, যেমন মাইক্রোসফট, আচ্ছা আমরা একটু দেখি দাঁড়ান, ক্রোম বেসড CH ক্রোম বেসড ব্রাউজার। আচ্ছা, এইখানে হচ্ছে হলো ক্রোম বেসড যে ব্রাউজারগুলো দ্যাট ইউজ ক্রোমিয়াম ওপেন সোর্স কোড বেস টু রেন্ডার ওয়েব বেস, তো ব্রেভ, আচ্ছা মাইক্রোসফট এজ, তারপর ভালাদি, এগুলাও কোনো না কোনো হচ্ছে হলো ব্রাউজার। তারপরে ক্রোম, গুগল ক্রোম, তারা, তো আমরা যদি এক্সপ্লোরার বেস দেখি, এক্সপ্লো বেস, এক্সপ্লোরার বেস সার্চ ইঞ্জিন, আচ্ছা এইগুলা তেমন জনপ্রিয় না, এই বেস, এরপরে হচ্ছে এই ব্লক চেইন, বাট সার্চ ইঞ্জিন, আচ্ছা এটা চেঞ্জ হয়েছে কবে এক্স্যাক্ট আমার মনে নেই, কারণ যেটা আমাদের মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন আছে ওইটা এর আগে ছিল হচ্ছে এক্সপ্লোরার বেসড, এখন মনে হয় সবগুলা ক্রোমের আন্ডারে নিয়ে আসছে বা ক্রোমিয়াম বেস নিয়ে আসছে। ধরুন সার্চ ইঞ্জিন না, ওই স্ট্রাকচারটা এখন আর ইন্টারনেটে দেখে না, এখন সবই ক্রোমিয়াম বেসড। তাইলে আপনার কোডেই কোনো প্রবলেম আছে যার কারণে হচ্ছে দেখায় না, কারণ আমি যতদূর জানি আমার পিসিতে এজ নাই, এখন আমি তো আর এডিজি, হ্যাঁ আমার পিসিতে এজ আমি ইউজ করি না। এক্সপ্লোরার ইন্টারনেট, এক্সপ্লোরার, ইন্টারনেট এক্সপ্লোরারও নেই। আমি মেনলি গুগল ক্রোম ইউজ করি, যার কারণে ওই রকমভাবে আর কি অন্যান্য ব্রাউজারেরগুলা করি না। তো এমনিতে কারণ আমরা যখন রিঅ্যাক্টে কোড করি তখন আমাদের এই ব্রাউজার কম্পিটিবিলিটি এগুলো চেক করা লাগে না, কিন্তু এইচটিএমএল সিএসএস এর ক্ষেত্রে হচ্ছে হলো ওই ব্রাউজার কম্পিটিবিলিটি, অর্থাৎ আপনি কোন ব্রাউজারে আপনার এইচটিএমএল ভার্সন কোনটা সাপোর্ট করে ওইগুলা দেখতে হয়। তো এই কারণে হচ্ছে হলো অনেক সময় ওই ধরনের প্রবলেমগুলো হয়। তো আপনি এক কাজ করবেন, আপনার সবগুলা ব্রাউজারই আপডেট দিবেন, মানে মাইক্রোসফট এজ থেকে শুরু করে গুগল ক্রোম সবগুলা একবার আপডেট দিবেন, তাহলে এই প্রবলেম ফিক্স হয়ে যাবে। ও আচ্ছা ভাইয়া, আমি তাহলে হচ্ছে মানে যে প্রবলেমটা আমি একটু গ্রুপে ছবিটা শেয়ার করছি। আচ্ছা আমার হচ্ছে এরকম শো করতেছে, লোগোটা ইউজ করছিলাম, লোগোটা এরকম আসতেছে, অন্যান্য যে সব ছবিগুলো আহ, ইউজ করতেছিলাম সবগুলো এরকমই আসতেছে। আপনি একটু আমাকে এক কাজ করেন, কোডের ছবিটা দেন, আপনি যে কোড লিখছেন বা এইচটিএমএল সিএসএস এই দুইটার স্ক্রিনশট দেন, বা শুধু এইচটিএমএল লিখলে এইচটিএমএল এর স্ক্রিনশটটা আমাকে দেন। না, ওইটা দুটাই করেছি, সিএসএস আর এইচটিএমএল দুটাই আচ্ছা, করেছি। এইচটিএমএল এর স্ক্রিনশটটা দেন। আচ্ছা, আর বাকিদের কার কি প্রবলেম আছে বের করেন, বলেন কারো কোনো প্রবলেম আছে কি না কোডের মধ্যে, বা এমনিতে জানার জন্য কোনো প্রশ্ন থাকে আছে কি না।
কারো কোনো প্রবলেম নাই? আচ্ছা, আপনারা যদি মাইক বন্ধ করে চুপচাপ বসে থাকেন তাহলে আর ক্লাসে জয়েন করে লাভটা কি? না ভাইয়া, আসলে বাইরে গেছিলাম তো, মাত্র বাসায় ঢুকলাম। আসলে এটা যে কোনটা দেখাচ্ছেন আমি তো এটা বুঝতেই না না না, পারতেছি না। আমি তো আপনাদেরকে যে প্র্যাকটিস করতে বলছিলাম সেইটার কথা বলতেছি, আমি তো এখনো কিছু দেখাই নাই, ও আচ্ছা আচ্ছা। জি মাত্রই তো ক্লাস শুরু হয়েছে। ও আচ্ছা, প্র্যাকটিস করছি। আসলে আমার তো প্রবলেম হচ্ছে, আমার তো ওই বেসিক নলেজটা একটু কম, ওই জন্য আমাকে একটু স্টাডি করা লাগতেছে। আর পাশাপাশি প্র্যাকটিস করতেছি। আর ওই যে আপনি যে প্রজেক্টটা দিয়েছেন, হ্যাঁ ওটাও একটু আর কি প্র্যাকটিস করতেছি। তো আমাকে এটা নিয়ে একটু স্টাডি করার জন্য আর কি। না, যেটুকু প্র্যাকটিস করছেন ওইটুকুর মধ্যে কোনো প্রবলেম পান নাই? ওইটুকুর মধ্যে প্রবলেম বলতে আমি ওই সিএসএস এ একটু প্রবলেম হচ্ছে আমার, ইয়ে করাটা। এইচটিএমএল কোনো প্রবলেম হচ্ছে না, সিএসএস করতে গিয়ে একটু প্রবলেম ফেস করতেছি। তো ওটা আরো একটু আমাকে একটু মানে স্টাডি করা লাগবে, ওটা বুঝতে পারতেছি। আপনি তাহলে হয়তো W3 স্কুল ফলো করেন তাহলে হ্যাঁ, হচ্ছে। ডাব্লিউ থ্রি করতেছি। আর ইউটিউবেও কয়েকটা আবার বেসিক যে ইয়েগুলা আছে ক্লাসগুলা, ওগুলা আবার ফলো করতেছি। বুঝতে পারছি। তিনটা আহ, তিনটা পার্সেন্ট। হ্যাঁ জি, তো বলেন। এমনিতে কোনো প্রবলেম নাই? না আপাতত দেখতেছি না, আমি ওই বেসিকে আমার প্রবলেম হচ্ছে মূলত, যার কারণে আমি মানে প্রজেক্ট করতে গিয়ে আটকে যাচ্ছি আর কি। আচ্ছা, রিয়াদ ভাই আপনার? হ্যালো? আচ্ছা, কথাই বলবো না। যাই হোক, তাহলে আমরা হচ্ছে দুইটা সেগমেন্ট নিয়ে কাজ করব, মানে দুইটা ইম্পর্টেন্ট টপিক আমরা আজকে একটু আলাদা দেখব। কারণ আমরা তো ধরেন একটা ফ্লোতে হচ্ছে প্রজেক্ট করতেছি, তো বাকিগুলা যেই এক্সট্রা কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করতে পারতেছি না। তো ফার্স্ট হচ্ছে আমরা ফ্ল্যাগ ডিজাইন। এখন আমরা যদি ফ্ল্যাগের কথা বলি, ধরেন আমাদের কান্ট্রির ফ্ল্যাগের কথাই বলি, যে আমাদের বাংলাদেশের যে জাতীয় পতাকা, এটার ডিজাইনটা হচ্ছে এরকম একটা রেক্ট্যাঙ্গেল শেপ থাকে, অ্যান্ড এর মধ্যে আহ, হুম, তো এরকম একটা রেক্ট্যাঙ্গেল, যাই হোক একটা আয়তাকার শেপ থাকে, অ্যান্ড এর মধ্যে একটা সার্কেল থাকে রেড কালারের। তো এইটা তো হচ্ছে হলো আমাদের নর্মালি জাতীয় পতাকা। এখন আমরা যদি এই জাতীয় পতাকাটা হচ্ছে HTML CSS দিয়ে করতে চাই, তাহলে আমরা এটাকে কিভাবে করব? কারণ আমরা কিন্তু জানি যে নর্মালি আমরা যদি HTML CSS লিখি, তখন আমাদের HTML CSS কিন্তু একটা এলিমেন্ট শেষ হইলে তারপর আমাদের সেকেন্ড এলিমেন্টটা অ্যাপেয়ার হয়, বা সেকেন্ড এলিমেন্টের স্টার্টিং পয়েন্টটা শুরু হয়। যেমন আমরা যদি একটা সার্কেল অ্যান্ড একটা রেক্ট্যাঙ্গেল নেই, তাহলে আমরা যদি HTML এর মাধ্যমে এটা করতে চাই, তাহলে আমাদেরটা খুব সর্বোচ্চ আমরা এইরকম করতে পারি, নর্মালি আমরা যেরকম আর কি কোড লিখি, তো এইভাবে রাখতে পারি, অথবা এইভাবে রাখতে পারি, বা হচ্ছে মাঝখানে রাখতে পারি। কিন্তু এইটাকে যদি আমি সেন্টারে যে সার্কেলটা আছে এইটার উপরে নিতে চাই, তাহলে আমরা আসলে কি ফলো করি বা কিভাবে কাজ করি? তো আজকে আমরা এই জিনিসটাই আমাদের HTML CSS এর মাধ্যমে একটু রিক্রিয়েট করে দেখব, যে আমরা কিভাবে একটা এলিমেন্টের উপরে, বা ধরেন যে একটা ডিভ আছে আমার, বা একটা এলিমেন্ট আছে, সেটার উপরে আরেকটা এলিমেন্ট আমি কিভাবে ওভারলে করি বা ওভারল্যাপিং করি। তো এই জিনিসটা জানার জন্য আমাদেরকে প্রথমে আমি আপনাদের ফাইল স্ট্রাকচারটা রেডি করি।
ওকে, তো আমার স্ক্রিন ভালোভাবে দেখা যায়? আপনারা কি স্পষ্ট বুঝেন? হ্যালো? জি ভাইয়া, বোঝা যাচ্ছে। ওকে, তো আমরা প্রথমে একটা ফোল্ডার নিতেছি অ্যান্ড এটাকে বলতেছি ফ্ল্যাগ ডিজাইন, ফ্ল্যাগ আন্ডারস্কোর ডিএসআইজিএন ডিজাইন। এর মধ্যে আমরা একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল নিই, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এইখানে যেহেতু আমরা শুধুমাত্র একটা ফ্ল্যাগ বা একটা ছোট এলিমেন্ট ডিজাইন করব, তো আমাদের এক্সট্রা সিএসএস এর ফোল্ডার আমরা নিলাম না। আচ্ছা, এটা মনে হয় বাইরে চলে আসছে, মুভ। ওকে, হ্যাঁ ঠিক আছে, এখন হয়েছে। তো এখন যদি আমরা এটাকে প্রথমে আমরা হচ্ছে HTML এর বয়লার প্লেট নিতেছি, HTML5। তো এখানে আমরা হচ্ছে স্টাইল ট্যাগের মধ্যে স্টাইল করব, স্টাইল। এখন পতাকা বানানোর জন্য আমরা এখানে যে দেখছি, এটাতে আমার দুইটা এলিমেন্ট দরকার। একটা হচ্ছে আমার এই সার্কেল বানানোর জন্য, আরেকটা আমার এই রেক্ট্যাঙ্গেল বানানোর জন্য। অ্যান্ড আমি একটা ডিভ নিব হচ্ছে কন্টেইনার হিসাবে। তো আমি ফার্স্ট একটা ডিভ নিতেছি, এটার নাম দিব কন্টেইনার। কন্টেইনার অ্যান্ড এর মধ্যে আরেকটা ডিভ নিব হচ্ছে আমি সার্কেল, রেক্ট্যাঙ্গেল ক্লাস রেক্ট্যাঙ্গেল। স্পেলিং মিস্টেক, ওকে। এটা আমার এমটি ডিবি থাকুক, কারণ আমরা তো কোনো এলিমেন্টের কাজ করতেছি না, জাস্ট এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড হাইট উইথ দিয়ে আমরা এটার একটা রেক্ট্যাঙ্গেল বানাবো। অ্যান্ড সার্কেলের জন্য আরেকটা ডিভ নিব, ডিভ ক্লাস সার্কেল, CIRCLE। ওকে, ডান। এই হচ্ছে আমার HTML। এখন আমার কাজ হচ্ছে নর্মাল, আগে আমরা হচ্ছে এটার একটু লেআউটটা ঠিকভাবে সাজাই। তো এটার জন্য প্রথমে বডি উইথ, কার মাইক থেকে নয়েজ আসতেছে, একটু মিউট করেন। আচ্ছা, উইথ 100%, height 100, VH, display flex, align items, center, justify content, center। অ্যান্ড এখন আমার এগুলাতে যেহেতু কোনো এলিমেন্টও নাই অ্যান্ড আমরা কিছু অ্যাডও করি নাই, তাহলে সেই কারণে আমাদের এইগুলাতে হচ্ছে আমরা তেমন কিছু দেখতে পারবো না আউটপুট। তো এর জন্য আমরা ডিভ কন্টেইনারটাকে ডিভ ডট, আচ্ছা সরি, কন্টেইনার কি, কন্টেইনার। তো কন্টেইনারের মধ্যে আমরা উইথ সেট করব, উইথ 60 বা 70%, 70%। আর হাইট দিতেছি, হাইট হচ্ছে 50%, 70 যেহেতু, আচ্ছা 50%,
বর্ডার, আর এটার এরিয়াটা ডিফাইন করার জন্য বর্ডার 2px solid black bc ওকে। এখন যদি আমরা এটার আউটপুট দেখি, সরি, ওপেন উইথ লাইভ সার্ভার। আচ্ছা, একটু বেশি হয়ে গেছে উইথ, তো উইথ আমরা কমাই এই জায়গায় 70%-এর জায়গায় 60% নিই, 60% বা 50%, ওকে, উইথ আর 50%, হ্যাঁ এটা ঠিক আছে, এইটা থাকুক, আমাদের অ্যাকুরেট মাপের দরকার নেই, জাস্ট এরকম থাকুক। এখন এইখানে হচ্ছে আমরা সেন্টারে নিছি, এখন এটার জন্য আমাদের এই কোডগুলা লাগবে, তো আমি জাস্ট কপি পেস্ট করি, ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তো এটার ভিতরে আমার যে দুইটা এলিমেন্ট আছে এই দুইটারও আমি ফার্স্টে সেন্টারে নিয়ে নিছি। এখন আমি যদি এই দুইটাকে হচ্ছে একটু উইথ অ্যান্ড হাইট দেই, তো প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেলের জন্য তো ডট রেক্ট্যাঙ্গেল, তো রেক্ট্যাঙ্গেল এখানে আমরা বলতেছি যে উইথ 100%, উইথ 100%, হাইট 100%, and এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার বিজিসি, আচ্ছা একটা কালার দিয়ে এরপর আমরা কালার প্যালেট থেকে চুজ করি, হ্যাঁ, তো আউটপুট আসছে ওকে। তো তো এই জায়গায় আমরা একটু বর্ডার রেডিয়াস ইউজ করি, তো আমার বর্ডার রেডিয়াস যেহেতু ইউজ করব আমার দুইটাতেই ইউজ করতে হবে, কন্টেইনার আর রেক্ট্যাঙ্গেল দুইটাতেই। তো আমি বর্ডার রেডিয়াস হচ্ছে হলো এই জায়গায় আমি 15px px and এইখানে আমি হচ্ছে হলো 10px দিব, 10px 10px, তো আচ্ছা 10 না 15 ইউজ করতে হবে, 15, আবার কর্নার একটু দেখা যায় 14, হ্যাঁ ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা বর্ডার পিক্সেল বর্ডার সেট করছি, এন্ড এখন কন্টেইনারের জন্য মানে সার্কেল যেটা সেটার জন্য আমাদের সার্কেল ডিজাইন করতে হবে, তো ডট সার্কেল বি উইথ width উইথ হচ্ছে 100 বা 60px with height 60px and BGC border background color brown, red, order radius 50%, তো এই জায়গায় যদি আমরা দেখি
যে আমাদের এলিমেন্টটা পাশে চলে আসছে, কারণ আমরা নর্মালি হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার ইউজ করছি। কিন্তু আমাদের এইটাতে আমরা যেই উইথটা দিছি, মানে আমরা যেই উইথ অ্যান্ড হাইট দিছি, এই উইথ অ্যান্ড হাইটটা 60 পিক্সেল। আচ্ছা, এটারে আমাদের আরো বাড়াইতে হবে, এটা মেবি 200 300 আনতে হবে। আচ্ছা, আমরা 200, এটারও আমরা 200 আনি। হ্যাঁ, এখন আমরা একটা উইথ পাইছি। এখন বিষয় যেটা বা আমাদের কথা যেটা, যে আমাদের এলিমেন্ট আমরা নর্মালি জানি যে HTML যখন আমার একটা এলিমেন্টের স্পেস শেষ হয়, দেন আমার সেকেন্ড এলিমেন্টটা শুরু হয়। তাহলে এখন আমি ওভারল্যাপিং কিভাবে করব, বা এই রেড সার্কেলটার এই গ্রিন যে রেক্ট্যাঙ্গেলটা আমি নিছি, এইটার উপরে আমি কিভাবে নিব। তো এইটা নেওয়ার জন্য আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তো এইটার যে পজিশনিং, এই পজিশনটারে আমার হচ্ছে ডিফল্ট থেকে অ্যাবসুলেট করতে হবে। তো এখন এইটা অ্যাবসুলেট করার আগে এইটার যে কন্টেইনার, ওরে আমার বলতে হবে যে তোমার যে ভিতরের এলিমেন্টগুলো আছে, যে এখানে আমার যে কন্টেইনারটা আছে, এরে আমার বলতে হবে যে তোমার ভিতরের যে এলিমেন্ট আছে, এই এলিমেন্ট দুইটার পজিশনিং হচ্ছে আমরা পজিশন রিলেটিভ করে দেব। এখন রিলেটিভ বলতে আমরা বুঝি যে সম্পর্কিত। এখন এটা সম্পর্কিত কার সাথে? এই যে যখন আমরা এটার পজিশন রিলেটিভ করতেছি বা কন্টেইনারকে বলতেছি যে তোমার এলিমেন্টকে বা তোমার মধ্যে যে চাইল্ড এলিমেন্ট আছে এর পজিশনিং রিলেটিভ হবে, তখন আমরা বলতেছি যে নর্মালি কিন্তু আমাদের এলিমেন্টের অ্যালাইনমেন্ট বা পজিশনিংগুলো আমরা সেট করি কীভাবে, যে একটা এলিমেন্টের এরিয়া যখন শেষ হয়েছে তখন সেকেন্ড এলিমেন্ট শুরু হয়েছে, অর্থাৎ এলিমেন্টের সাথে এলিমেন্টের পজিশনিং। একটা এলিমেন্ট যেইখানে শেষ হয়েছে সেকেন্ড এলিমেন্ট ওইখানে শুরু হয়েছে। এখন একটা এলিমেন্ট শেষ হওয়ার আগে কিন্তু আপনি যতই মার্জিন টপ ইউজ করেন, আপনি কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবেন না, বা হচ্ছে একটার উপরে আরেকটা নিতে পারবেন না, কারণ আপনার পজিশনিংটাই হইতেছে যে একটা শেষ হইলে আরেকটা হবে। তো এখন এইটারে যদি একটার উপরে আরেকটা নিতে চান, সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে এইটারে এই একটা এলিমেন্ট টু এলিমেন্ট যে পজিশনিং, এইটা অ্যাভয়েড করে আমাদেরকে বর্ডারের সাথে এলিমেন্ট করতে হবে, মানে সরি বর্ডারের সাথে পজিশনিং করতে হবে। এখন বর্ডারের সাথে পজিশনিং কিভাবে, সেটা হচ্ছে নর্মালি বাই ডিফল্ট আমাদের এখানে হচ্ছে যেটা থাকে পজিশন ফিক্সড বা স্ট্যাটিক, এই দুইটার একটা থাকে। তো এখন ফিক্সড মানে বা স্ট্যাটিক মানে হচ্ছে আমরা এটারে মুভ করাতে পারবো না বা কোনো জায়গায় নাড়াতে পারবো না, জাস্ট একটা পজিশনের পর মানে একটা এলিমেন্টের পর আরেকটা এলিমেন্ট শুরু হবে। তো এখন এটারে যদি আমি বর্ডারের সাথে, এখন আমার রেক্ট্যাঙ্গেলের তো আর বর্ডারের সাথে আমার দরকার নাই, রেক্ট্যাঙ্গেল জাস্ট চাইল্ড হিসাবে আছে, এ থাকবে। আমার দরকার হচ্ছে মুভ করানো সার্কেলকে। তো সার্কেলের ডিফল্ট পজিশনিং থেকে আমি এর পজিশনটা অ্যাবসলিউট করে দেব। এখন ডিফল্ট ফিক্সড পজিশনে থাকলে তো আমি এটারে মুভ করতে পারতেছিলাম না। এখন তো আমি যখন এটার পজিশন অ্যাবসলিউট করে দিছি, তখন আমি এটারে ফিক্স থেকে সরায় নিছি, তার মানে আমার অলরেডি কাজ হয়ে গেছে। এখন দেখেন আমার এলিমেন্টটা এই যে সেন্টারে চলে আসছে। এখন সেন্টারে চলে আসছে কেন? কারণ হচ্ছে আমরা যে বলছিলাম ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার, ওই প্রপার্টির কারণে এটা সেন্টারে আসছে। এখন এইটারে আমি আমরা বলতেছিলাম যে বর্ডারের সাথে পজিশনিং, তার মানে হচ্ছে এইটারে আমি বর্ডারের সাথে মুভ করতে পারবো কিভাবে? আমি বলতেছি যে এটার টপ বর্ডারের সাথে ডিস্টেন্স হবে 0। এখন যদি আমরা আমাদের আউটপুটে যাই, দেখেন আমার এটার টপ বর্ডারের সাথে ডিস্টেন্স হচ্ছে একেবারে 0। আমি যদি এইখানে বলি যে এইটার পজিশনিং টপ বর্ডারের সাথে -10, আপনি দেখবেন এখানে এটা, আচ্ছা মাইনাস পজিশনিং, হ্যাঁ আমরা পজিশনিং এর px মিস করছি, 10 px, এই যে এটা -10 px।
আমি যদি এটারে আরো বাড়াই বা হচ্ছে 10px থেকে আরো উপরে যাই, তার মানে এইটা এই বর্ডার থেকে মাইনাস দূরত্বে যাইতেছে, এটা মাইনাস পজিশনিং এ যাচ্ছে। আর এটাকে যদি আমি আরো প্লাস করি, যেমন এখানে যদি আমি এটা -15 পিক্সেল আছে, আপনারা কি আমার ডেপ টুলটা দেখতে পারতেছেন? হ্যাঁ, এখানে দেখেন আমি যদি এটারে মাইনাস কমায় কমায় 0 পর্যন্ত আনি, তাহলে এটা আবার যেই ডিসপ্লে ফ্লেক্স ওইখানে চলে যাবে। আচ্ছা, এটা 0 করতে হবে আগে। 0 করলে হচ্ছে আমার একেবারে বর্ডারের পাশে। এরপরে এখান থেকে আস্তে আস্তে আমি প্লাস মাইনাস করে যে কোনো জায়গা থেকে টপ সরাইতে পারি। এখন টপের পরিবর্তে আমি যদি এখানে টপ বটম লেফট রাইট এই 4টা পজিশনিং আমার কাছে থাকবে। আমি যদি এখন টপের পরিবর্তে এখানে বলি লেফট 0, তাহলে আমার এই যে এলিমেন্টটা 0-তে চলে আসছে। এখন আমি যদি এটারে 0 থেকে বাড়াইতে চাই বা হচ্ছে হলো 0 থেকে কমাইতে চাই, ঠিক সেম ভাবে এটারে আমি চাইলে এই বর্ডারের বাইরে নিয়ে আসবো এন্ড ভিতরে নিতে পারবো। তো এই আপনারা পজিশনিং এর বিষয়টা কি বুঝতে পারছেন কিনা? জি, বুঝছি। যদি প্রশ্ন থাকে করেন, সমস্যা নেই। ওকে, তো প্রশ্ন যেহেতু নাই, তো তার অর্থ হচ্ছে আমরা এখানে এইভাবে মানে একটা এলিমেন্টের উপরে যদি আরেকটা এলিমেন্টকে ওভারল্যাপিং করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে এইটার যে নর্মাল পজিশনিং বা এলিমেন্ট টু এলিমেন্ট পজিশনিং যেটাকে আমরা বলি, অর্থাৎ একটা এলিমেন্ট শেষ হলে আরেকটা এলিমেন্ট শুরু হবে, এটা হচ্ছে এলিমেন্ট টু এলিমেন্ট পজিশনিং। এই পজিশনিং থেকে মুভ করে আমাকে এটাকে বর্ডারের সাথে রিলেট করতে হবে। এখন আমি এই বর্ডারের সাথে রিলেট করব কার মধ্যে? এর কন্টেইনারের বর্ডারের সাথে। যেহেতু আমি এটার বর্ডার বলতে বুঝাইতেছি এর যে কন্টেইনার আছে তার বর্ডার, তার মানে আমি একে বলবো যে তুমি তোমার এই কন্টেইনারকে বলবো যে তোমার ভিতরের যে এলিমেন্টগুলো আছে তার পজিশন হবে তোমার বর্ডারের সাথে রিলেটিভ। এখন রিলেটিভ করলে তাহলে আমাদের কাজটা হইতেছে না, কাজটা পুরোপুরি কমপ্লিট হইতেছে না, কারণ এইটার পজিশনিং তো আমি মুভ করাইছি বা ডিফল্ট থেকে সরাইছি, বাট আমি যাকে মুভ করাইতে চাইতেছি ওর পজিশনটা তো আমি সরাই নাই, বা ওর ডিফল্ট পজিশন তো সেই স্ট্যাটিক বা ফিক্সড যেটা থাকে আর কি, যেটার কারণে এলিমেন্ট টু এলিমেন্ট পজিশনিং হয়, সেটা তো আর আমি সরাই নাই বা ডিফল্ট থেকে চেঞ্জ করি নাই। তো যেহেতু আমি সার্কেলকে মুভ করাবো, তার অর্থ হচ্ছে সার্কেলের ডিফল্ট পজিশনিং যেটা আছে সেটা আমার আগে রিমুভ করতে হবে, তারপরে যা হচ্ছে আমি কাজ করতে পারবো। তো এইখানে ফিক্স বা স্ট্যাটিকের পরিবর্তে সবচেয়ে কাছের যে অ্যাট্রিবিউটস বা সেম প্রায় সেম যেই চেঞ্জ হয় এটা হচ্ছে হলো অ্যাবসুলেট। মানে আপনি ফিক্সড রাখলে যেটা, অ্যাবসুলেট রাখলেও সেইটা। জাস্ট অ্যাবসুলেট যদি দেন আপনি, তখন হচ্ছে এর প্যারেন্ট যদি রিলেটিভ বা হচ্ছে অন্য যে আমাদের কন্টেইনারের সাথে রিলেটিভ থাকে, তাহলে বা হচ্ছে আমার যদি এটার পজিশনিং এর যে এটা যদি আরেক এর অন্যান্য যেই এলিমেন্ট চাইল্ড আছে বা এর যে ব্রাদার এলিমেন্ট আছে এদের সাথে এর পজিশনিংটা স্লাইটলি চেঞ্জ হয়, বাট ফিক্সডের মতোই থাকে। বাট যখনই আপনি প্যারেন্টের মধ্যে বর্ডারের সাথে রিলেটিভ পজিশনিং সেট করবেন অ্যান্ড এরপরে আপনি লেফট ভ্যালু অথবা রাইট ভ্যালু বা বর্ডারের সাথে কোনো একটা চেঞ্জ আর কি দিবেন ডিস্টেন্সের, তখনই আমাদের এই পজিশন অ্যাবসোলিউট দেওয়ার কারণে সাথে সাথে কাজ করবে। তো এখন আমি যদি এখানে এই পজিশন অ্যাবসোলিউটটা মিউট করে দেই বা হচ্ছে কমেন্ট করে দেই, তখন দেখবেন যে আমার এখানে ডেভ টুলে একটা ইরর আসতেছে। এই যে কি ইরর আসতেছে, তখন আমার এই লেফট যে বাটনটা লেফট 0 বা আমরা যেই প্রপার্টিটা ইউজ করছি এইটা দেখেন এখানে আমাদেরকে বলতেছে যে পজিশন স্ট্যাটিক প্রপার্টি প্রিভেন্টস লেফট ফ্রম হ্যাভিং অ্যান ইফেক্ট, অর্থাৎ আমার যে ডিফল্ট পজিশন স্ট্যাটিক এইটা আমারে বর্ডারের সাথে লেফট 0 করতে দিতেছে না বা এটারে আটকাইতেছে যে না এই জায়গায় এটার স্ট্যাটিক অবস্থায় তুমি এইভাবে বর্ডারের সাথে পজিশনিং করতে পারো না। তো ট্রাই সেটিং পজিশন টু সামথিং আদার দ্যান স্ট্যাটিক। এখন সামথিং বলতে আরও কিছু পজিশন আছে, যেমন হচ্ছে অ্যাবসোলিউট ছাড়া কভার দিতে পারেন বা হচ্ছে এই টাইপের কিছু দিতে পারেন, কিন্তু কভার মেইনলি আমরা ইউজ করি কখন, যখন আমরা কোনো ব্যাকগ্রাউন্ড সেট করি। তো এখানে তো আর আমরা ব্যাকগ্রাউন্ড সেট করতেছি না, তো যার কারণে আমাদেরকে
এছাড়া আছে আর অ্যাবসুলেট। তো আমরা অ্যাবসুলেট ইউজ করার কারণে তখন আমাদের এই যে পজিশনটা বর্ডারের সাথে রিলেটিভ হয়েছে বা হচ্ছে স্ট্যাটিক থেকে চেঞ্জ হয়েছে এই এলিমেন্টের জন্য, অ্যান্ড দেন আমাদের এই লেফট জিরো প্রপার্টি যেটা আমরা সেট করছি এটা হচ্ছে ইফেক্টিভ হয়েছে। তো এই হচ্ছে আমাদের বর্ডারের সাথে রিলেটিভ বা হচ্ছে হলো মানে একটা এলিমেন্টের সাথে উপরে আরেকটা এলিমেন্টের ওভারল্যাপিং। তো এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা ডিসকাশন করব, সেটা হচ্ছে কার্ড ক্রিয়েশন। এখন কার্ড বলতে আপনারা যা বুঝেন, আপনারা যারা ই কমার্স ওয়েবসাইট ইউজ করছেন বা অনলাইনে কেনাকাটা করছেন দারাজ বা ইভ্যালি ইউজ করে, তো তারা জানেন যে আপনারা যখন একটা প্রোডাক্ট ওইখানে দেখেন তো ওই প্রোডাক্টটার কিন্তু কিছুই থাকে, মানে ওই প্রোডাক্টটা হচ্ছে একটা স্পেশাল স্টেজের মধ্যে শো করে। আমরা যদি একটু দেখি দারাজে এই যে এই প্রোডাক্টটা কিন্তু এর ব্যাকগ্রাউন্ডের চেয়ে আলাদা একটা স্টেজের মধ্যে শো করতেছে। এখানে কি আছে, প্রোডাক্টের ইমেজ আছে, প্রোডাক্টের নাম আছে, রেট আছে, ডিসকাউন্ট আছে অ্যান্ড স্টার আছে। এই যে টোটাল একটা স্টেজ, এই স্টেজটাকে বলা হয় হচ্ছে কার্ড। তো এরকম ডিফারেন্ট কার্ড বিভিন্ন জায়গায়, যেমন আপনি যখন ইনস্টাগ্রাম বা টিকটক যারা ইউজ করেন কমেন্ট করেন তখন দেখবেন সেইখানে কার্ড আকারে কমেন্ট শো করে। এরপরে আপনি যখন আপনার ই কমার্স ওয়েবসাইটের কথা বলতেছেন তখন প্রোডাক্ট শো করার জন্য আপনার একটা কার্ড ডিজাইন লাগতেছে। এরপরে আপনি যদি পোর্টফোলিও ওয়েবসাইটের কথা বলেন তখন আপনার প্রজেক্ট শো করানোর জন্য বা প্রজেক্ট সেকশনে প্রত্যেকটা প্রজেক্টের জন্য আপনার আলাদা আলাদা কার্ড ডিজাইন করতে হইতেছে। তো এই কারণে ডিফারেন্ট কাইন্ড অফ কার্ড আছে। তো আমরা আজকে দুইটা কার্ড ডিজাইন দেখব, একটা হচ্ছে হলো কমপ্লিট অ্যানিমেটেড কার্ড আর আরেকটা হচ্ছে নর্মালি আমরা এই যে ই কমার্সের জন্য কার্ড বলেন বা হচ্ছে এই কার্ডগুলা ডিজাইন করা দেখব। তো ওকে, ফ্ল্যাগ ডিজাইন তো আমরা করলাম, এখন হচ্ছে হলো কার্ড ডিজাইন, কার্ড BSIG। আচ্ছা, এটা নিয়ে তো আর কারো কোনো প্রশ্ন নাই যে পজিশনিং বা ওভারল্যাপিং নিয়ে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু দেখায় রাখি যে আমাদের যে এটা আছে, আচ্ছা এটার একটু রিলোড দিই। তো এখন এখানে বাই ডিফল্ট আমার রেড যে সার্কেলটা আছে এটা উপরে আছে, টপ এইখানে টপে আছে। তো আচ্ছা, এটা আমি লেফট 30 পিক্সেল করে রাখি, 30 90px। আচ্ছা থাকুক এরকম। তো এখন আমরা যেটা বলতেছি যে এইখানে আমাদের রেড এলিমেন্টটা উপরে আছে। এখন যদি কোনো কারণে আমার গ্রিন এলিমেন্টটাকে উপরে আনতে হয় তাহলে আমি কি করব, বা তখন আমার কি করা উচিত, বা কোনো কারণে রেড এলিমেন্টটা উপরে আসতেছে না তখন আমি কি করব। তখন আমার একটা ইজি টাস্ক বা ইজি প্রপার্টি আছে, সেটা হচ্ছে হলো কি যেন নাম ভুলে গেছি, এখনই মনে আসছিল, জেড ইন্ডেক্স। হ্যাঁ, জেড ইন্ডেক্স নামে আমাদের একটা প্রপার্টি আছে, জেড ইন্ডেক্স। আপনি যদি কোনো একটা প্রপার্টির জেড ইন্ডেক্স চেঞ্জ করেন তাহলে ওইটা এর চাইল্ড যেই প্রপার্টিগুলো আছে ওইগুলোর চেয়ে বেশি মানে প্রিভিলেজ পাবে, অ্যান্ড ওইটা সবার উপরে থাকবে লেয়ারের মধ্যে। আপনি লেয়ার আকারে যদি বলেন এখানে দুইটা চাইল্ড এলিমেন্ট আছে, যদি আরেকটা চাইল্ড এলিমেন্ট থাকে, এখন দুইটার মধ্যে আপনি কোনো নর্মালি লাস্টে যেটা থাকে ওইটা হলো সবার টপে থাকবে। যেমন এইখানে আছে রেক্ট্যাঙ্গেল আছে, তার উপরে সার্কেল আছে। তো এখন আপনি যদি চেঞ্জ করতে চান যে হ্যাঁ আমি সার্কেলকে উপরে রাখবো না রেক্ট্যাঙ্গেলকে উপরে রাখবো, বা এর নিচে আরেকটা ট্রায়াঙ্গেল রাখলাম এন্ড বললাম যে আমি ট্রায়াঙ্গেলকে সবার নিচে রাখতে চাই, তারপরে সার্কেল রাখতে চাই। নর্মালি হচ্ছে হলো সার্কেল থাকবে একে, এই ট্রায়াঙ্গেল থাকে একে, সার্কেল থাকবে 2-এ, রেক্ট্যাঙ্গেল থাকবে 3 নম্বরে, মানে সবার লাস্টে।
তো এখন আপনি চাইতেছেন যে আপনি রেক্ট্যাঙ্গেল সবার উপরে আনবেন, সার্কেল সবার মাঝে রাখবেন, আর হচ্ছে আমাদের যে ট্রায়াঙ্গেল আছে ওইটা সবার লাস্টে রাখবেন। তখন আপনার হচ্ছে হলো জেড ইন্ডেক্স কাজ করে। যেমন আপনি যদি এইটার জন্য জেড ইন্ডেক্স অন সেট করেন, তখন এইটার জন্য আপনার সেট করতে হবে 2, বাট আপনি যদি কোনো কিছু সেট না করেন সেটাও ফাইন, যদি 2টা থাকে। বাট যদি 3টা থাকে তখন আপনার সেট করতে হবে প্রত্যেকটার জন্য। তো সবার উপরে থাকবে 1 নাম্বার জেড ইন্ডেক্স যার সে, তারপরে থাকবে 2 নাম্বার যার সে, অ্যান্ড লাস্টে 3 নাম্বার। তো এখানে যদি আমরা দেখি যে আমাদের নর্মালি সার্কেল উপরে, রেক্ট্যাঙ্গেল নিচে। এখন আমি যদি রেক্ট্যাঙ্গেলের জেড ইন্ডেক্স 1 করে দিই, এখন যদি আমরা এখানে যাই প্রিভিউ দেখতে যাই, তাহলে আমার এইখানে সার্কেলটা নাই। এখন সার্কেলটা কই আছে? সার্কেলটা আছে নিচে। আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে দেই, ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট, তাহলে আপনি দেখবেন যে এই যে নিচের সার্কেলটা কিন্তু সরি মানে এই রেড যে সার্কেলটা আছে এটা আছে, আর উপরে আমাদের সেই রেক্ট্যাঙ্গেলটা আছে। আবার যদি আমি এটার জেড ইন্ডেক্স বাড়ায় দিই, সার্কেলের জেড ইন্ডেক্স সরি জেড ইন্ডেক্স 0, আর এটাটা ট্রান্সপারেন্ট থেকে ব্ল্যাক, আচ্ছা 0-তে হবে না, -1-এ যেতে হবে আমার, -1, আচ্ছা মাইনাস প্রপার্টি কাজ করে না এখানে। আচ্ছা 2 দিলে আসতেছে, তার মানে জেড ইন্ডেক্স হচ্ছে হলো 2 এর মধ্যে। আপনি যদি যত জেড ইন্ডেক্স বাড়াবেন ওইটা তত বেশি প্রায়োরিটি পাবে। আমার প্রথমে ভুল হয়েছিল, আমি ফার্স্টে উল্টা বলছিলাম। তো আপনি যদি এখানে প্রায়োরিটি মানে আপনার নাম্বার যত বাড়াবেন 2, 3 এরকম আপনার হচ্ছে হলো প্রায়োরিটি তত বাড়বে। যেমন আপনি 1 যদি থাকে সেটা সবার লাস্টে, 2 থাকবে সেকেন্ড, 3 থাকবে সবার উপরে। এইভাবে আপনি হচ্ছে হলো এলিমেন্টের প্রায়োরিটি চেঞ্জ করার মাধ্যমে জেড ইন্ডেক্স দিয়ে আপনি লেয়ারিংগুলা সাজাতে পারেন, একটার উপরে আরেকটা বা একটার নিচে আরেকটা সাজাতে পারেন। তো এখানে আমরা জেড ইন্ডেক্সের কথা বললাম। তো হচ্ছে আমাদের এখন যেটা আমরা করব সেটা হচ্ছে হলো কার্ড ডিজাইন। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল, আচ্ছা ইন্ডেক্স না, প্রথমে আমরা ই কমার্স কার্ড ডিজাইন করি। ই কমার্স আচ্ছা ইসি কার্ড বললে এত বড় লেখার দরকার নেই, ইসি কার্ড ডট এইচটিএমএল, টাইটেল টাইটেল, ও সরি এটা তো হবে হেড and body আর হেডের মধ্যে আমাদের টাইটেল থাকে। এই হচ্ছে হলো আমাদের বেসিক স্ট্রাকচার, TITTL টাইটেল, বললাম যে ইসি ডিজাইন, অ্যান্ড এটার মধ্যে হচ্ছে হলো এটার নিচে স্টাইল ট্যাগ নিব আমরা সিএসএস লেখার জন্য, স্টাইল বডি ট্যাগের মধ্যে আমাদের প্রথমে হচ্ছে হলো কার্ডের জন্য একটা কন্টেইনার নিতে হবে, CA ডট কার্ড কার্ড কন্টেইনার। এটার মধ্যে আমরা হচ্ছে হলো ফার্স্ট একটা ইমেজ নিব, এমজি, অ্যান্ড এটার ইমেজ আমরা পরে সোর্স করতেছি। এরপর একটা এইচন নিব হচ্ছে টাইটেল লেখার জন্য। এরপরে এইচনের পরে আমাদের আর কি নেওয়া লাগবে, একটা হচ্ছে হলো পি ট্যাগ নিব
আমাদের হচ্ছে প্রাইসের জন্য। আর আপনারা যদি চান স্প্যান ট্যাগ অ্যাড করতে পারেন একটা ডিভের মধ্যে হচ্ছে স্টার ট্যাগ বসানোর জন্য। তো আমি তিনটা নিয়ে কাজ করি, আপনারা যদি চান স্টার ট্যাগটা অ্যাড করে নিতে পারবেন, সমস্যা নেই। তো ইমেজের জন্য আমার কাছে ডিফল্ট কোনো ইমেজ কি আছে ডাউনলোড করা? ইমেজ আচ্ছা, আমার কাছে কিছু ইমেজ আছে, আমরা এটা ইউজ করি। হ্যাঁ, তো ইমেজ সোর্স হিসাবে আমি নিলাম ./image and এখানে বললাম প্রোডাক্ট ইমেজ, আর RODUCT প্রোডাক্ট IMAGE ইমেজ। এই জন্য টাইটেল দিলাম, টাইটেলের মধ্যে আমি বললাম লোরেম। আচ্ছা, এখানে যেহেতু আমরা ইসের টাইটেল লিখতেছি, কার্ডের টাইটেল লিখতেছি, আমাদের H1 লাগবে না, H3 ইউজ করলে বেটার। তো লোরেম 2 লোরেম ইপসন। আর এখানে আমি হচ্ছে ডেসক্রিপশনের জন্য একটা আচ্ছা, এখানে আমরা প্রাইস দিব, তাহলে একটা হচ্ছে আমাদের আইকন, টাকার আইকন। টাকার আইকনের জন্য আমরা একটা কিওয়ার্ড ইউজ করি, টিকে আইকন HTML কোড। কোড कोई हैश कोड, आइकन हैश कोड, हैश कोड। परसेंट এটা তো দেখি না, তাই আসছে না তো মনে হয়। হ্যাঁ বুঝি নাই কি বললেন। জি, দেখা যাচ্ছে না তো ওই ডিসপ্লেতে, তাই বললাম। স্ক্রিন দেখা যেতেছে না? দেখা যাচ্ছে এখন, কিন্তু না, আপনি কি আমি স্ক্রিনে কিছু করতেছি না তো। ও আচ্ছা, ঠিক আছে। আমার আচ্ছা, আমি সেকেন্ড ডিসপ্লেতে কাজ করতেছিলাম, আমি আর কি হ্যাশ কোড খুঁজতেছিলাম, আমার টাকাই কোনো হ্যাশ কোড খুঁজে পেতেছিলাম। বুঝতে পারছি। আচ্ছা, এইটা পাইছি, এটা আমরা ইউজ করতে হবে। তো আমরা এটা বলবো ফার্স্ট পি ট্যাগের মধ্যে এটা কন্ট্রোল ভি অ্যান্ড দেন স্প্যান অ্যান্ড এর মধ্যে হচ্ছে হলো আমরা বললাম 199। আচ্ছা, টাকার অ্যামাউন্টটা আগে দেই, দেন আমরা এটা ইউজ করি কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। ওকে, তো আমরা যদি এখন আউটপুটটা দেখি, লাইভ সার্ভার ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার, ইমেজ আসছে অ্যান্ড ট্যাগ আসছে। তো এখন হচ্ছে হলো আমাদের এটার লেআউটটাকে সাজাতে হবে, ডিজাইন করতে হবে। তো আমি এটারে সাইড বাই সাইড ওপেন করি, ভিএস কোড। হ্যাঁ, তো এখন এখানে স্টাইল ট্যাগের মধ্যে আমার প্রথমে বডি ট্যাগের জন্য আমরা কাজ করি BODY। HTML এর মধ্যে করলে সমস্যা যেটা হয়, নর্মালি CSS এর আলাদা ফাইল করলে ওইটার মধ্যে আমরা সাজেশন পাই, বাট HTML এ পুরোটা নিজের লিখতে হয়। বডি ট্যাগ উইথ 100% হাইট, 100 VH ডিসপ্লে
ফ্লেক্স, আচ্ছা এটা তো কপি করা আছে, আচ্ছা ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফিকেশন সেন্টার। তো এটা যদি আমি একটু রিলোড দিই, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আমার আইকন লোরেম ইপসাম 99 ঠিক আছে, ওকে। তো এখন হচ্ছে হলো আমার কন্টেইনারের জন্য ডিভ কন্টেইনার, কার্ড কন্টেইনার সরি, তো ডট রিকার্ড কন্টেইনার উইথ, আচ্ছা আপনারা যদি কোনো কিছু না বুঝেন তাহলে প্রশ্ন করবেন। তো উইথ আমরা হচ্ছে হলো 100 পিক্স সেট করি, আচ্ছা 100 পিক্সেল স্ট্যান্ডার্ড, কার্ড px px 110, এত বড় করতে পারো, 1008 কি দিছে, আচ্ছা যাই হোক আমরা এই জায়গায় এটা ইউজ করলে তো হবে না, তাহলে আমরা এই জায়গায় 800 px with height, হাইট আমরা আরো বাড়ায় দিব, তো ডাইরেক্ট 1000 px ইউজ করি, দেন আমরা হচ্ছে রেজাল্টটা দেখব। বাট রেজাল্ট দেখার আগে হচ্ছে আমার ইমেজ কন্টেইনারটা, আচ্ছা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি BGC, and img wid t with আমরা এখানে 50 px রাখি আপাতত আমাদের ডিজাইনের জন্য, দেন আমরা ওকে। তো আমরা হাইট পাইলাম, উইথ পাইলাম, তো আমাদের এখন হচ্ছে হলো এটারে অ্যাডজাস্ট করার, তো অ্যাডজাস্ট করার জন্য আমরা উইথ 800 পিক্সেলের জায়গায় এটারে 500 নিয়ে 300 নিয়ে আসি, 300, হাইট 1000 এর জায়গায় 500, আচ্ছা এটা 400 করি, 400, ওকে ফাইন, এটাই হচ্ছে হলো আমাদের স্ট্যান্ডার্ড ডিজাইনের। তো 400 পিক্সেল বাই 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারের আপাতত আর দরকার নাই, আমরা এটা কমেন্ট করে ফেলি। অ্যান্ড এখন বর্ডার রেডিয়াস 15 px, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালার না দিয়ে একটু ডেফিনিট চেঞ্জ কালার ইয়েলো, ওকে এটা থাকুক। তো এখন আমরা ইমেজটাকে এটার এলিমেন্টগুলোরে আগে আমরা সেন্টারে আনি, হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেন্টার ফ্লেক্স, এই জায়গায় আমাদের এক্সট্রা দুইটা প্রপার্টির দরকার হবে, সেটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন FD কলাম,
আর অ্যালাইন আইটেম সেন্টারের জায়গায় এটা স্টার্ট, সরি ভুল হয়েছে, অ্যালাইন আইটেম না, জাস্টিফাই কন্টেন্ট হবে সেন্টার, কারণ আমার আইটেমগুলো আমি হ্যাঁ ওকে। তো এখন হচ্ছে আমার এলিমেন্টের ইমেজ ডিজাইনের পালা। প্রথম হচ্ছে আমরা ইমেজ উইথ 50 পিক্সেল দিয়েছিলাম, এটারে 100% ইউজ করব, উইথ অ্যান্ড হাইট ইউজ করব হচ্ছে আমরা, বাকি টেক্সট পার্টের জন্য যেহেতু আমাদের 20%-এর দরকার হবে, সেই ক্ষেত্রে 20 বা 30%-এর দরকার হবে, আমরা এটার হাইট 70% রাখি, 70। ওকে, তো এখন এই জায়গায় আমার ইমেজটা একটু স্ক্র্যাচ হয়ে গেছে। আচ্ছা 80% পর্যন্ত আমি নিতে পারবো। ওকে, তো এখানে আমার এলিমেন্টটা একটু স্ক্র্যাচ হয়ে গেছে, এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এলিমেন্টটাকে পজিশনিং করতে হবে। তো পজিশন কভার, সরি সাইজ, সাইজ নাই, জায়গায় জানি কি ছিল একটা, but image object fit, সরি ঠিক আছে, object fit cover। হ্যাঁ, এখন আমার ইমেজটা স্ক্র্যাচ থেকে আবার আগের পর্যায়ে ফিরে আসে। এখন এইখানে আমার দুইটা কর্নার যে আছে, উপরের দুইটা কর্নার, এই দুইটা কর্নার কিন্তু আমার রেডিয়াস হইতে হবে, নাইলে কিন্তু আমার এটার যে আমার যে ইয়ে আছে, কন্টেইনার আছে, এর সাথে মিলবে না। তো এর জন্য নর্মালি আমরা কিন্তু জাস্ট বর্ডার রেডিয়াস ইউজ করি, যাতে আমাদের চারটা বর্ডারই একসাথে রেডিয়াস হয়ে যায় বা চারটা কর্নারই একসাথে রেডিয়াস হয়ে যায়। বাট এইখানে ওইভাবে করলে হবে না, আমার এইখানে আলাদা আলাদাভাবে করতে হবে। টপ লেফট বর্ডার, টপ লেফট রেডিয়াস হচ্ছে হলো 13 px, টপ রাইট হলো 13 px। তো এখন যদি দেখি, এই তো আমার ইমেজটা বর্ডার রেডিয়াস কমপ্লিট। তো এই জায়গায় আমার আরেকটু কাজ করতে হবে, বাট প্রবলেম যেটা হইতেছে যে আমার এলিমেন্টগুলোতে নিজেদের মধ্যে একটা বেসিক যে ডিফল্ট মার্জিন প্যাডিং থাকার কারণে এগুলো অনেক বড় বড় স্পেস নিছে। তো আমি একটু রুটে কাজ করব এখন, যদিও এটা ফার্স্টে করে নেওয়া উচিত ছিল। মার্জিন 0, সরি মার্জিন 0, প্যাডিং PADD 0। এখন ঠিক আছে, অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট স্টার্টেরও দরকার নাই। তো আমি একটা কাজ করতে পারি, এখান থেকে আমার এই পুরা জিনিসটাই আমি উঠায় নিতে পারি। ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, কোনো কিছুরই আমার দরকার নেই, এই তো হয়ে গেছে। তো এখন হচ্ছে হলো আমি মার্জিন টপ বা ইউজ করতে পারি, সরি মার্জিন বটম ইমেজের সাথে MB মার্জিন বটম আমি দিলাম 5px, এটা হলো। এরপরে আমি হচ্ছে আমার H1 এর জন্য, H3 এর জন্য কোড লিখব, H3
অ্যান্ড এখানে ফন্টটা চেঞ্জ করলে আর একটু ভালো লাগতো, বাট যেহেতু আমরা এমনিতে প্র্যাকটিসের জন্য করতেছি তো আমি ফন্টটা চেঞ্জ করলাম না। তো ফন্ট সাইজ FS, ফন্ট সাইজ 2.5 আর EM, সরি বেশি হয়ে গেছে, 1.5। হ্যাঁ এটা ঠিক আছে, 1.5 REM। অ্যান্ড এই জায়গায় একটু আমাদের মার্জিন রাইট প্রপার্টি ইউজ করতে করি, আর 5px, ও সরি মার্জিন রাইট না লেফট, সরি ml, 8px দিই। সেমটা আমাদের হচ্ছে এখানে পি ট্যাগের জন্য দিতে হবে, পি এর জন্য দিলাম, ফন্ট সাইজ যা আছে তাই থাকবে, আর আমরা জাস্ট ml 8px। আচ্ছা আমরা যদি একটু দারাজের ওয়েবসাইটটাতে যাই, হ্যাঁ তো টেক্সটের কালারটা চেঞ্জ করছে, এটা কি কালার পিকার আছে আমার এখানে, আচ্ছা আছে পিক এ কালার ফ্রম দিস ওয়েবসাইট, এটা কি কালার, হ্যাঁ পাইছি F8 কপি টু ক্লিপবোর্ড, ওকে। তো আমরা কালারটা নিছি, তো আমি পি ট্যাগের জন্য এখানে কালার চেঞ্জ করব, তো কালার COR কন্ট্রোল ভি, হ্যাঁ এই তো হয়েছে। অ্যান্ড এই আমাদের কার্ড ডিজাইন কমপ্লিট। তো এখন চাইলে আপনি কার্ডের মধ্যে একটু হোভার অ্যানিমেশন অ্যাড করতে পারেন, কার্ড কন্টেইনার, তো এখানে আমি বলতেছি যে কার্সর পয়েন্টার ট্রানজিশন অল 1.5s, এরপরে হচ্ছে কার্ড কন্টেইনার ডট কার্ড কন্টেইনার HO হোভার, তো হোভারে আমি বলতেছি যে শ্যাডো সেই বক্স শ্যাডো, তো আমি এই জায়গায় সবগুলা 000 অ্যান্ড লাস্টে যা বলতেছি অ্যান্ড এরপরে আমি ইন্সপেক্ট থেকে কার্ডটা কন্টেইনার সিলেক্ট করি, অ্যান্ড দেন এইখান থেকে হচ্ছে হোভার প্রপার্টি নিয়ে কাজ করি। হ্যাঁ তো হোভার হ্যাঁ শ্যাডো, তো আমি একটু শ্যাডো প্রপার্টি ব্লার স্প্রেড ওকে, এই হলো আমাদের রাখলাম। তো 20 পিক্সেল 0px ব্ল্যাক, আচ্ছা একটা ভ্যালু চেঞ্জ করলে হবে, জাস্ট এটার আগে 2 px ওকে ডান। এখন যদি আমরা কার্সর নেই, এই যে আমাদের কার্ডের মধ্যে হোভার অ্যানিমেশন, তো এটা একটা কার্ড আমরা ডিজাইন করছি। তো আপনারা কি বুঝতে পারছেন? কারো কোনো প্রবলেম বা কোনো কিছু জানার আছে বা বোঝার কোনো প্রবলেম আছে থাকলে প্রশ্ন করেন। আচ্ছা আপনারা কি আছেন ক্লাসে?
আছি তো ভাইয়া, আছি। তাহলে এরকম লজ্জা পেয়ে চুপ করে বসে থাকলে তো লাভ হবে না। কোনো সমস্যা নাই ভাই, দেখতেছি। আচ্ছা, তাহলে আমরা এটা হচ্ছে হলো নর্মাল যে কোনো ই কমার্স প্রোডাক্টের জন্য বা হচ্ছে আপনি ই কমার্স ওয়েবসাইটের জন্য যদি সিম্পল কার্ড ডিজাইন করেন এইভাবে কার্ড ডিজাইন করতে পারেন। বাট আমরা একটা অ্যানিমেটেড কার্ড ডিজাইন যদি দেখি বা হচ্ছে হলো একদম ফুল অ্যানিমেটেড আপনি একটা করতে চাইতেছেন বা হচ্ছে এরকম কার্ড, তো কার্ডটা আমার কাছে এখন আপাতত এক্সাম্পল দেওয়ার মতো ওয়েবসাইটের নাম আমার মনে নেই। আচ্ছা, আপনি এরকম প্রোডাক্টের ইমেজ থাকবে, আপনি স্ক্রল করবেন, আপনার প্রোডাক্টের ইনফরমেশনগুলো নিচ থেকে সাইড থেকে যে কোনো দিক থেকে অ্যানিমেটেড হয়ে অ্যাপেয়ার হবে। তো এই টাইপের কিছু অ্যানিমেশন আছে। তো আমরা এখন ওই অ্যানিমেশনটা করবো, অ্যান্ড ওইটা করার জন্য আমাদের ফার্স্টে যে আমরা একটা এলিমেন্টের উপরে আরেকটা এলিমেন্টের ওভারল্যাপিং দেখছি ওইটার দরকার হবে। তো এখন আমরা আগে আইডিয়াটা বুঝি। আমাদের ওইখানে জাস্ট এরকম একটা ইমেজ থাকবে, যে প্রোডাক্ট ইমেজ হইতে পারে বা যে কোনো ইমেজ হইতে পারে, অ্যান্ড আমরা যখন কার্ডের উপরে হোভার করব নিচ থেকে বা হচ্ছে আমাদের জন্য আমরা বলি নিচ থেকেই একটা হচ্ছে কি স্প্যান বলেন বা ডিভ ট্যাগ আসবে, অ্যান্ড ওইটার মধ্যে আমাদের এই ইনফরমেশনগুলো থাকবে। তো এর জন্য আমাদের দুইটা পার্ট থাকবে। আমরা যদি এই ইনফরমেশনের যে পার্টটা এইটাকে একটা ইমেজ হিসাবে ধরি বা সার্কেল হিসাবে ধরি, অ্যান্ড আমাদের যেই কার্ডটা এটাকে হচ্ছে আমরা ধরি যে কি বলে এটা আমাদের প্রোডাক্ট ইমেজ। আচ্ছা, আমি এটা দেখাই আগের কোডটাতে একটু আমরা এটার একটা অ্যানিমেশন করি, তাহলে হচ্ছে আমরা ভালোভাবে বুঝতে পারবো। ফ্ল্যাগ ডিজাইন index.html, এটা লাইভ সার্ভার ওপেন করি। তো এটার জন্য সার্কেল ইন্সপেক্ট এটা ছিল 2, আচ্ছা সরি, এটা থাকবে লেফট ভ্যালুটাকে আমি -200 করে দিই। 200 আচ্ছা 250 সরি 250। ওকে, তো এখন এইখানে আমরা লেফট 250 করলাম। তো আমাদের একটা প্রপার্টি আছে যেটা হচ্ছে মেইন কন্টেইনারের বাইরে যদি কোনো এলিমেন্ট থাকে ওইটারে একেবারে ইলিমিনেট করে দেয়। তো ওইটা হচ্ছে হলো আমাদের এটা আগে একটু আমরা সেট করি 250 -250। তো এইটা ধরেন আপনার ইনফরমেশন আর এটা ধরেন আপনার ইমেজ বা কার্ড। এখন এই ইনফরমেশন সহ যেই ডিভটা আছে এই ডিভটা হচ্ছে অ্যানিমেটেড হয়ে আমার এখানে আসবে। তো এর আগে আমার এই ডিভটা অবশ্যই হাইড থাকবে, কারণ আমি তো আগেই যদি দেখা যায় তাহলে তো আর অ্যানিমেশনটা হবে না। তো এইটা হাইড করার জন্য আমরা কি করব, ওভারফ্লো ইউজ করি। সরি, ওভারফ্লো এটা ইউজ করব আমরা কন্টেইনারে। হ্যাঁ, ওভারফ্লো হিডেন। এখন এটা যখন আমি হাইড করে দিছি আমার ডিভের এরিয়ার বাইরে যা কিছু আছে সব কিছু হাইড হয়ে গেছে। তো আমার অ্যানিমেশনের যেই এটা হবে হোভার, যেহেতু তো আমি এই জায়গায় কন্টেইনারে হোভার বলি, ডট কন্টেইনার হোভার। তো এখন প্রবলেম বা প্রশ্ন যেটা হচ্ছে যে আমরা তো হোভার করতেছি, কিন্তু নর্মালি আমরা যখন হোভার করি বাটনে তখন আমরা কার্সর নিলে হোভার করি কার উপরে? কথা বলেন, হোভার আমরা যখন করি বাটনের উপরে, ধরেন একটা বাটনে আপনি হোভার ইফেক্ট দিচ্ছেন, এটা বাটন, এটার মধ্যে হোভার ইফেক্ট দিচ্ছেন, যখন আপনি কার্সর নিতেছেন ইফেক্টটা পরে কার উপরে বা ইফেক্টটা হয় কার উপরে? আপনারা প্রশ্ন বুঝেন নাই?
হবার বললে একটা মেনুর উপরে হয় না? আচ্ছা, মেনুর উপরে তো হয়, ধরেন এইটা একটা মেনু, আমি জি হোভার দিছি এটার উপরে। এখন আমি যখন এটার উপরে কার্সর নিতেছি, তখন চেঞ্জটা যে হয়, আপনি যে চেঞ্জটা ধরেন একটা শ্যাডো দিছেন, এই শ্যাডোটা আসে কার? এই শ্যাডোটা হয় কার? আপনার মেনুর যেই এ ট্যাগ থাকে ওইটার শ্যাডো হয় না? আপনি এ ট্যাগে যখন হোভার দেন, তখন ওই চেঞ্জ বা যেই অ্যানিমেশন ওইটা হয় কার? ওই এ ট্যাগের হয়, কারণ আপনি ওই এ ট্যাগের উপরে হোভার দিছেন। বুঝতে পারছেন তো আমি যেটা বলতেছি? জি জি, তখন একটা অন্য কালার আসে আর কি। হ্যাঁ, তো চেঞ্জ, আমার কথা কালার না, আমার কথা হচ্ছে চেঞ্জটা হয় কোন এলিমেন্টে? আমার ওই এ ট্যাগ বলেন বা আপনি যে বাটন ট্যাগ বলেন, যেটার মধ্যে আপনি হোভার ইফেক্ট ইউজ করেন, ওইটার মধ্যে হয়। কিন্তু এইখানে এই যে আমরা যেই কার্ড বলতেছি বা আমরা যে অ্যানিমেশনটা করতে চাচ্ছি, এইখানে আমি যখন কার্সরটা নিব, অ্যানিমেশনটা কিন্তু আমার এই বাটনে বা আমার এই জায়গায় যে মেইন এলিমেন্ট এইখানে হবে না, এই অ্যানিমেশনটা হবে হচ্ছে আমার এই সার্কেলটাতে, কারণ এই সার্কেলটা বাহির থেকে ভিতরে আসবে। সো সেই ক্ষেত্রে আমাদেরকে এইখানে এই হোভারের পাশে বলতে হবে যে আমি ইফেক্টটা কার উপরে চাচ্ছি। তো আমি বলতেছি যে আমার এই ইফেক্টটা হবে হচ্ছে এই সার্কেলের উপরে। তো সিস্টেমটা কীরকম? ফার্স্ট আমি বলতেছি হোভার বা কার্সর, মাউসটা কার উপর রাখতে হবে? কন্টেনারের উপরে। অ্যান্ড অ্যানিমেশনটা কার কাছে হবে? সার্কেলের মধ্যে। এখন আমি এইখানে বলতেছি যে এইখানে আমরা লেফট 250% দিছি, এখন -250% দিছি, এটা যদি আমি প্লাস করে দিই তাহলেই ভিতরে চলে আসবে। কারণ আমি যদি এইখানে হোভারের ভিতর যাই, না সরি, হোভারের ভিতর না, নর্মালি এখানে যদি এইখান থেকে আমি বাই ডিফল্ট যে মাইনাসটা আছে এই মাইনাসটা যদি সরাই দিই, তাহলে আমার এটা এইখানে পজিশন নিতেছে। তো আমার হোভারের বেলায় কি করতে হবে? জাস্ট চেঞ্জটা হবে যে লেফট, LEFT, লেফট 250। ওরে মাছি আর মশা। ওকে, এখন আমরা এটারে কাটি অ্যান্ড একটা রিলোড দিই, দেওয়ার পরে 250, আচ্ছা PX। এখন ট্রানজিশন ইফেক্ট দিলাম না, আচ্ছা ট্রানজিশন, এখন ট্রানজিশন আমরা কারে দিব? এই জায়গায় তো ট্রানজিশন ইউজ করিনি, তো ট্রানজিশন ইফেক্ট দিব যে চেঞ্জ হচ্ছে তার মধ্যে। তো আমার যেহেতু সার্কেল চেঞ্জ হচ্ছে, এরে আমার ট্রানজিশন অল 1.5s। এখন যদি আমি দিই তাহলে এই যে আমার অ্যানিমেশনটা হইতেছে। এখন এই অ্যানিমেশনটারে আমার যদি আমি অরিজিনাল করতে চাই বা হচ্ছে রিয়েলিস্টিক করতে চাই, এই হচ্ছে আমার অ্যানিমেশন। বুঝতে পারছেন? জি মানে বুঝছি। অ্যানিমেশনের কনসেপ্টটা তো সবাই বুঝতে পারছেন কিনা? জি বুঝতে পারছি। তো এই কনসেপ্টের উপরেই আমরা হচ্ছে আমাদের যেই কার্ডের অ্যানিমেশন সেটা করব আমরা। তো এই জন্য আর কি আমি আগে আপনাদেরকে এই অ্যানিমেশনের পার্টটুকু দেখাইছি যে এইভাবে। এখন আমি যদি এইখানে টপ ভ্যালু না বললা, এখানে যদি আমি বলতাম যে বটম ভ্যালু যদি ইউজ করতাম, যে টপ ভ্যালু লেফট, আচ্ছা সরি আমরা লেফট ইউজ করছি, তো আমি এখানে বটম বলতেছি, EO বটম। অ্যান্ড আচ্ছা ওভারফ্লো হিডেনটা আমি একটু আবার কমেন্ট করি, হ্যাঁ এটা এখানে আছে। অ্যান্ড আমি হচ্ছে লেফট থেকে না, এখন আমি এটা BOTTOM বটম। তো এই যে 250 পিক্সেল পর্যন্ত অনেক বেশি দূর হয়ে যায়, তো আমি হচ্ছে এটার 150-তে নিয়ে আসি, 150। এই যে এখন আপনি যদি চান যে এই রেড সার্কেলটার অর্ধেক পর্যন্ত এখানে রাখবেন, সেই ক্ষেত্রে আপনার এই অর্ধেক কততে আসে সেইটা আপনার হচ্ছে চেক করতে হবে। আমি এই জায়গায় যদি 100 করে দিই, 100 করে দিই,
আচ্ছা আরো 50 কমাইতে পারি, তাহলে আমরা এই জায়গায় জাস্ট 50 পিক্সেল দিই, 50 20 10 0 তো তাহলে 0 তে যদি ওই জায়গায় আসে আপনি -5 ইউজ করেন 50। হ্যাঁ, তো এখন আপনি এইভাবে এইখান থেকে আপনি যতটুকু দরকার হয় আপনি ততটুকু আমারে দেখাতে পারবেন, বা হচ্ছে আপনার কাস্টমারকে দেখাতে পারবেন। আমি জাস্ট এখান থেকে ওভারফ্লো হিডেন করে দিলাম। এই যে এখন আপনার রেড সার্কেল শুধুমাত্র এই পর্যন্তই আসবে। তো এই হচ্ছে হলো আমাদের কার্ড অ্যানিমেশনের কনসেপ্ট। এখন এইটারে ইউজ করে আমরা হচ্ছে হলো একটা অ্যানিমেশন করব। তো এটার জন্য আমাদেরকে এইখানে কার্ড ডিজাইন এর মধ্যে আরেকটা অ্যানিমেটেড কার্ড ডট html ওকে, অ্যানিমেটেড কার্ড ডট html। তো এখানে আমরা html ফাইল নিতেছি, html5। আচ্ছা আরেকটা ইমেজ আনি, একটু ইমেজ ডাউনলোড। documents important for picture 20403544। আচ্ছা এটাই আছে, যাক। তো এটা আমরা ইউজ করব কার্ডের জন্য। তো এই জায়গায় আমরা আমাদের মেটা ট্যাগগুলা সরাই নিই, অ্যান্ড সেই সাথে আমরা এখানে স্টাইল ইমপ্লিমেন্ট করি। এরপরে বডি ট্যাগ, বডি আচ্ছা কি করতেছি, কন্টেনার CONTAINER কন্টেনার। এখন এটার মধ্যে আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে হলো ইমেজ পার্ট, আরেকটা হচ্ছে আমাদের টেক্সট পার্ট, যেটা মুভ করবে চারদিক থেকে, যে দিক থেকে আমি আনতে চাচ্ছি। তো ইমেজ পার্টের জন্য আমি ইমেজ নিতেছি ডাইরেক্ট src and স্ল্যাশ এটা কই আসে, ও আচ্ছা কার্ড মুভ ডট স্ল্যাশ লাস্টে 3518 ওকে, হ্যাঁ ঠিক আছে। অ্যান্ড এটা আমরা লাইভ সার্ভারে ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার। আচ্ছা সরি, বের হয়ে গেছিল ডিসপ্লে কাটতে গিয়া। ওকে, আচ্ছা স্ক্রিন দেখা যেতেছে না? জি যাচ্ছে। আচ্ছা এটা আমি আবার লাইভ সার্ভার ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার। হ্যাঁ, অ্যান্ড এইখানে হচ্ছে সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে আমাদের টেক্সট পার্ট, ext পার্ট আর মুভিং পার্ট বলতে পারেন,
পার্ট। তো এইখানে হচ্ছে আমরা আরেকটা div নিব, div ডট text টেক্সট, অ্যান্ড এটার মধ্যে আমি একটা h1 সরি h2 ইউজ করি। h2 তে lorem 3 d বড় হাতের, i বড় হাতের, একটা p, lorem 10 এরপরে আবার আরেকটা p, অ্যান্ড এটাতে আমরা আচ্ছা আগে স্প্যান দিই, স্প্যান 199, হ্যাঁ, অ্যান্ড এরপরে আমাদের টাকার জন্য যে হেক্সা কোড ইউজ করছিলাম আমরা, হ্যাঁ এটা, আচ্ছা আমরা এখন আউটপুটে দেখি, ওকে ফাইন, সব ঠিক আছে। এখন আমরা কালারের জন্য যদি যাই, তো এইখানে আমরা ফার্স্টে হচ্ছে হলো আমাদের রুট নিয়ে কাজ করব, রুট মার্জিন 0, প্যাডিং 0, ওকে অল সেট। এখন আমরা বডিটাকে কাজ করি, প্রথমে বডি width wid with 100%, height 100 ph, okay, and display flex align center, justify content center। আমার কার্ডটাকে আমি সেন্টারে নিলাম। এখন হচ্ছে হলো আমার কার্ড কন্টেইনার এই জায়গায় উইথ হচ্ছে 400 px, হাইট আমরা ইউজ করতেছি 550 px, বেশি হয়ে গেল নাকি? এত বড় হয়ে গেল কেন? 400 px, আচ্ছা করে আমরা কাজ করি পরে হচ্ছে। আচ্ছা ইমেজের কাজটা আমরা আগে করে ফেলি, img উইথটা সেট করি th উইথ 5, with 400 px, আচ্ছা আরে জিরো বাটন রে, হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের কন্টেইনারের হাইট এন্ড উইথ। তো এই সাইজে হচ্ছে হলো আমরা আমাদের এটা পাবো, সমস্যা নেই। তো কন্টেইনারের ক্ষেত্রে আমরা প্রথমে বর্ডার রেডিয়াস 15 px, and ইমেজের জন্য
border radius 13 px কন্টেইনারের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই বিজি হাইট আচ্ছা ইমেজের হাইটও 550px সেট করতে হবে আমার ইমেজ আর কন্টেইনার দুইটা সেম হাইটে থাকবে 550 হাইট 550px ইমেজটাকে ঠিক করার জন্য আমাদের অবজেক্ট ফিট ইউজ করব অবজেক্ট ফিট কভার হ্যাঁ তো আমার এখানে মোটামুটি ওকে ব্যাকগ্রাউন্ড কালারের আর কাজ নেই তো এখন হচ্ছে হলো আমার এই টেক্সট পার্টটা ডিজাইনের পালা তো টেক্সট পার্টের জন্য হচ্ছে হলো টেক্সটের যে ডিফটা আছে div ডট টেক্সট এইটার হাইট এন্ড উইডথও আমরা কন্টেইনারে সেম রাখবো তো হাইট 550px with dt কারণ এটা যখন অ্যাপিয়ার হবে যাতে আমার পুরো ইমেজটা কভার হয় তো উইথ তো আমরা 400px and border radius 13px তো এখানে আমরা হচ্ছে হলো যেহেতু আমার এটার উপরে ওভারল্যাপিং করতে হবে তো মেইন কন্টেইনারকে আমি বলতেছি যে পজিশন রিলেটিভ আর এই টেক্সট এরিয়ার এইটাকে আমি বলতেছি যে তোমার পজিশন হবে ফার্স্টে অ্যাবসোলিউট and then top 0 তো এইখানে আমার ইমেজ এটা আসছে তো আমার এটারে যদি আমি একটু ভিজিবল করতে চাই তো আমার কাছে কিছু ইউজ করতে হবে হচ্ছিল প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার তো ব্যাকগ্রাউন্ড কালার একেবারে হোয়াইট এন্ড এইখান থেকে আমরা ওপাসিটি কিছুটা কমায় দিব আরেকটু বা আমি টেক্সট কালারটা যদি হোয়াইট করি তাহলে মেবি আমি দেখতে আরো জোস হবে ওকে অবজেক্ট ফিটটা কি লাইক কি করে অবজেক্ট ফিট অবজেক্ট ফিটটা যে কাজটা করে আপনি যখন ইমেজের কোনো ফোর্স দিয়ে হাইট উইডথ সেট করেন নরমালি আমরা কি করি ইমেজের জন্য হয় শুধুমাত্র হাইট অথবা শুধুমাত্র উইডথ সেট করলে ইমেজটা নরমাল যে তার অরিজিনাল রেশিও সেটা অনুসারে হচ্ছে সাইজ ঠিক করে নেয় বাট আপনার যখন ধরেন এই টাইপের কার্ডের জন্য আপনার ফিক্সড হাইট উইডথ থাকে তখন আপনি যদি ফিক্সড হাইট উইডথ সেট করেন তখন ইমেজটা হয়তো বা একটু ট্যামা হয়ে যেতে পারে উপর থেকে নিচে ট্যামা হয়ে যেতে পারে বা সাইড থেকে ট্যামা হয়ে যেতে পারে তো তখন ওই ব্রেক হওয়া বা ওই স্ক্র্যাচ হওয়া ইমেজটারে ঠিক করার জন্য আমরা হচ্ছে এই অবজেক্ট ফিট প্রপার্টিটা ইউজ করি আচ্ছা স্যার বুঝতে পারছেন ওকে তো এইখানে আমরা ব্যাকগ্রাউন্ড সেট করলাম এন্ড এরপরে আমাদের একটা প্রপার্টি আছে ব্যাকড্রপ ফিল্টার ব্যাকড্রপ ফিল্টার ব্যাকড্রপ ফিল্টার ব্লার BUL ব্লার বানান ভুলে গেছি ব্যাক BLUR
BLUR ব্লার, অ্যান্ড আমি কতটুকু ব্লার করতে চাই ওইটা আমি হচ্ছে ব্র্যাকেটে বলে দিব যে আমি 5px ব্লার চাই। তো এখানে 5px ব্লার হয়েছে। তো এইরকম থাকলে হবে, সমস্যা নেই। তো আমরা হচ্ছে টেক্সট কালারগুলা হোয়াইট করে দিই। তো COO হোপ এই জায়গায় দিলেই আমার এটা হোয়াইট হয়ে যাবে সবগুলা। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা আমাদের ডিজাইনগুলা করব। টেক্সট এরিয়ার যে ডিজাইন, টেক্সট পার্টের মধ্যে যে ইন্ডিভিজুয়াল এগুলার ডিজাইন। এখন এইখানে ডিজাইন দুই রকমে আমরা করতে পারি, লেফট সাইড অ্যালাইনমেন্ট অ্যান্ড সেন্টার অ্যালাইনমেন্ট। এখন আমি লেফট সাইড অ্যালাইনমেন্টে করি, আপনাদের যদি মনে হয় যে সেন্টার অ্যালাইনমেন্টে করবেন দেন ফাইন। তো সেন্টার অ্যালাইনমেন্টে যদি করেন তাহলে হচ্ছে আপনার ডিসপ্লে, ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার এই প্রপার্টিগুলো আনতে হবে। আর যদি আপনি লেফট সাইড অ্যালাইনমেন্টে করেন তাহলে আর আপনার এইগুলার দরকার হবে না। তো আমার জাস্ট এইখানে H2 and আমি এখানে বলতেছি FS font size 1.8 REM O 1.8 REM but 2.5 REM আনতে হবে, 2.5। হ্যাঁ, ওকে ফাইন। and then আমরা বলতেছি যে মার্জিন লেফট ML 5px 5px আচ্ছা এটা 10px করার ট্রাই করি। 10, হ্যাঁ 10px। আর মার্জিন টপ 20px MT 20px 50। হ্যাঁ ঠিক আছে। আর এরপরে হচ্ছে হলো পি ট্যাগ, পি ট্যাগের মধ্যে আমি বলতেছি যে NTS চাইল্ড পি ট্যাগ NTS চাইল্ড। আমরা প্রথম পি ট্যাগরে কাউন্ট করতেছি অ্যান্ড এটার মধ্যে আমি ফার্স্টে ফন্ট সাইজ যা আছে তাই থাকুক। আমি জাস্ট হচ্ছে মার্জিন টপ 50px ইউজ করতেছি। আর হচ্ছিল মার্জিন লেফট 10px। আচ্ছা এই জায়গায় কি চেঞ্জ তো হয় না, ভুল করছি কি, PNTS চাইল্ড সিলেক্টর স্পেসিফাই। আচ্ছা দেখি এটা আমার আইডেন্টিফাই হয়েছে কিনা। এটা আইডেন্টিফাই করতে পারে না। ওকে, তো প্রবলেম কি? আচ্ছা NTS চাইল্ড না নিলাম, আমাদের মার্জিন টপের দরকার নেই, জাস্ট মার্জিন লেফট ইউজ করি। মার্জিন টপ বেশি স্পেস হয়ে যায়। এইখান থেকে মার্জিন বটমই দিই, যেহেতু আমার চারপাশে মার্জিন দিতেছি তাহলে আর আমার এতগুলো আলাদা আলাদা করে না দিয়া আমি হচ্ছে এইভাবে দিই মার্জিন 10px 50px
ডান ডান and এখানে মার্জিন লেফট 10 পিক্সেল আচ্ছা আমার কি উল্টা পাল্টা হয়েছে এখানে ইন্সপেক্ট আইচন এটা 10 পিক্সেল হ্যাঁ এটা ঠিক আছে 10 পিক্সেল না ফার্স্ট হবে 50 পিক্সেল ফার্স্টে 50 তারপরে 10 উল্টা লিখছি 50 and এইখানে 10 হ্যাঁ পি মার্জিন লেফট 10 পিক্সেল আর এমটি 5px আচ্ছা এইটাই আমরা আপাতত এইটুকুই রাখি আরো আপনি যদি চান আপনারা অ্যাড করতে পারেন না আমি এখানে টেক্সট অ্যাড করি আরো কিছু তো এই হচ্ছে হলো আমরা ডিজাইন রাখি আপাতত এন্ড এখন হচ্ছে হলো আমাদের এইটারে মুভ করাইতে হবে তো মুভ কিভাবে করাবো টেক্সট পার্টটারে আমি -100% টেক্সট হ্যাঁ যেহেতু আমরা মুভ করাবো টেক্সটকে তো এইটার পজিশনিং আমার চেঞ্জ করতে হবে তো আমি এখানে পজিশন অ্যাবসোলিউট এন্ড মাইনাস টপ -100% 5 তাহলে আচ্ছা টপ দিতে হবে টপ দিলে উপর থেকে নামবে জিনিস সেমই কাজটা সেমই হবে জাস্ট হচ্ছে হলো পজিশনটা চেঞ্জ হয়ে যাবে তো আমি এখানে টপ এটারে 100% না দিয়ে আমি এটারে বলি বটম কন্ট্রোল জেড বি ও ডাবল টি বটম আপনারা চাইলে লেফট সাইডও দিতে পারেন লেফট রাইট এটা আপনারা যেটা ইউজ করেন অ্যাজ ইউ উইশ তো এখানে আমি এটারে টপ 0 -100% করছি এখন আমার হচ্ছে হলো হোভার ইফেক্টের পালা তো আমি এখন হোভার দিব কন্টেইনারে ডট কন্টেইনার হোভার এখন ইফেক্টটা হবে হচ্ছে হলো আমার টেক্সট এরিয়ার মধ্যে তার অর্থ হচ্ছে হলো আমার এখানে ডট টি ই এন্ড এখানে আমি বলতেছি যে চেঞ্জটা হবে কি যে টপ ভ্যালু চেঞ্জ হয়ে +100% হবে 100% এখন আমি যদি এইখানে মাইনাস সরি বি ও ডাবল টি বটম ও +100% হলে তো আবার উপরে চলে যাবে তো এটা 0 হবে 0 বটম 0 না টপ 0 হবে জিওপি টপ 0 হ্যাঁ এই তো ঠিক আছে তো এই জায়গায় আমার অ্যানিমেশন হয়েছে এখন হচ্ছে হলো আমার অ্যানিমেশনের জন্য এই জায়গায় ট্রানজিশন ইফেক্ট ট্রানজিশন অল 1.8 and এখন আমি যদি
ট্রানজিশন কারে দিছি টেক্সটে যেতে ঠিকই তো আছে এই জায়গায় আবার কি হলো টেক্সট এরিয়া ঠিক আছে টপ 0 ঠিক আছে চেঞ্জ করতে হবে কি জানি আমি কি জানি ভুল করছি এখানে বটম 100% এইখানে বটম 0 দিয়া দেখি তো জিরো আর এটা তো এই জায়গায় ভুল হবে না টেক্সট এরিয়ার মধ্যেই হবে কারণ একটু আগে আমরা এটা নিয়ে কাজ করে ওইখানে দেখে আসছি আচ্ছা আমি ভুল করছিলাম ঠিকই আছে হ্যাঁ এখন এটা ঠিক আছে তো এই যে এখন মুভমেন্ট হইতেছে তো এখন হচ্ছে আমার এটার ওভারফ্লো হাইড করে দিতে হবে মেইন কন্টেইনার ওভারফ্লো হিডেন তো এই হচ্ছে হলো আমার অ্যানিমেশন এখন এইখানে হচ্ছে হলো আমি যদি আমার কার্ডের পুরোটা না দেখাইতে চাই যেমন এতটুকু দেখাইতে চাই তাহলে আমি এইখানে বটম 50% করে দিলে 50% -50% হবে তাহলে হ্যাঁ এই তো এখন আপনি এখানে -50 জায়গায় 60 করেন আচ্ছা এই জায়গায় পুরোটাই উল্টাপাল্টা হইতেছে কারণ এই জায়গায় 60 হ্যাঁ এই তো ঠিক আছে মাইনাস ভ্যালু উল্টাভাবে কাজ করে এটা ভুলে গেছি তো এইভাবে হচ্ছে হলো অ্যানিমেশন করতে পারবেন এখন এইখানে আমার কিছু ভুল আছে আমি বলি আমার এই জায়গায় আমি প্রপার্টির যে ভ্যালুগুলো যেমন এটা আমি টপের বটমের জায়গায় যদি টপ ইউজ করতাম তাহলে আমি প্লাস ভ্যালু ইউজ করতে পারতাম কিভাবে আমি যদি এখানে টপ ইউজ করি আচ্ছা হিডেনটা আমি একটু মিউট করি তো টপ আমার উপর থেকে নামাবে বাট আমি এই জায়গায় টপ প্লে করতে পারতাম কিভাবে আমি টপ 100% দিতে পারতাম প্লাস 100% যদি দেই যেহেতু বটম 100% দেওয়ার কারণে আমার উপরে চলে গেছিল তার মানে এখানে টপ আমি 100% দিছি নিচে চলে আসছে এখন এই জায়গায় আমি যদি প্রপার্টিতে টপ মাইনাসের জায়গায় প্লাস 40% ইউজ করি ওকে ফাইন ওভারফ্লো হিডেন ওপেন করি এই আমার অ্যানিমেশন তো আপনারা বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন জি আচ্ছা ভিডিও আমি রেকর্ড করছি এটা আপলোড দিয়ে দিব আপনারা প্র্যাকটিস করেন আর নেক্সট ক্লাসে মানে আমাদের সোমবারে এক্সাম সবাই ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসেন আর ভিডিওটা যেটা আর কি আমি আপলোড দিছি ওটাতে একটু প্রবলেম ছিল আমি যেটার কথা বলে দিছি ভয়েস মেসেজে এরপরও যদি আপনাদের কোনো জায়গা দিয়ে কোনো প্রবলেম থাকে আরেকটা ভিডিও যেটা দিছি ওটা দেখার পরও তাহলে আপনারা প্রশ্ন করবেন এখন আপনারা তো কেউ প্র্যাকটিসই করেন নাই ভাইয়া এক্সাম কি প্র্যাকটিক্যাল এক্সাম হবে নাকি অবশ্যই প্র্যাকটিক্যাল এক্সাম হবে আপনি আমারে ওই জায়গায় বসে করে দিবেন আচ্ছা যতটুকু পারি আচ্ছা ঠিক আছে এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে করেন আচ্ছা যদি জানার না থাকে তাহলে